যে ঝামেলাটা হচ্ছে দেখো 3 নাম্বার হবে ডু ইউ স্টিল প্লে টেনিস অন সানডে। তো তুমি প্লেইং দিয়েছো, ওকে। আমাকে তাহলে তানুশ্রী বলো তুমি প্লেইং কেন দিয়েছো, এটা একটু বলো তো। স্যার কারণ আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে স্টিলের পরে আইএনজি হয় ভার্বের সাথে। আচ্ছা, তুমি স্টিল দেখে দিয়েছো, কিন্তু সবচেয়ে বড় নিয়মটা তুমি খেয়াল করো না। সবচেয়ে বড় নিয়মটা হচ্ছে ডু আছে, দেখেছো? ডু ডাজ ডিড যখন হবে তখন কখনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে না, ভার্বের বেস ফর্ম হবে। এটা আমি তোমাদেরকে পড়িয়েছিলাম অক্সিলারি ভার্বের নিয়মে, যে ডু ভার্ব যখন থাকবে, দেখাচ্ছি জিনিসটা। যেমন ধরো সাবজেক্টের সাথে একটু বড় করে নেই। হ্যাঁ, সাবজেক্টের সাথে যদি কখনো ডু ভার্ব থাকে, যেমন ডু থাকতে পারে, ডাস থাকতে পারে, ডিড থাকতে পারে, ঠিক আছে? এগুলোর পরে তো আমাদের নর্মালি নেগেটিভ হয়, নট থাকে। এরপরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম হবে। এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। যেমন আমি যদি বলি হি ডাজ নট গো, ঠিক আছে? হি ডাজ নট নট না থাকলেও গো, কিন্তু সব সময় এখানে ভার্বের বেস ফর্ম হবে, ওকে। আবার যদি ইন্টারোগেটিভ করি, যেমন ধরো এই ডু ভার্ব যদি থাকে, ডু, ডাজ, ডিড এগুলো যদি থাকে, ডিড এগুলো যদি থাকে, তারপরে ভার্বের বেস ফর্মও যদি থাকে, আচ্ছা হ্যাঁ, তো যেটা হচ্ছে ডু ডাজ ডিড এর পরে যদি ইন্টারোগেটিভ করি, তো অনেক সময় ডু ডাজ ডিড আমরা সামনে দিতে পারি, এগুলোর সাথে নট আসতেও পারে, নাও আসতে পারে। ওকে, আমি নটটা দিচ্ছি এখানে, নট আসতেও পারে, নাও আসতে পারে, সেই জন্য আমি এটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসছি। তারপরে প্লাস সাবজেক্ট, তারপরে সব সময় ভার্বের বেস ফর্ম করবে। ঠিক আছে, চলো আমরা তাহলে একটা উদাহরণ দেখি। যেমন আমি যদি বলি ডাজ হি গো, সে কি যায়, ডাজ হি গো। অথবা আমি যদি বলি ডাজন্ট হি গো, এটা নেগেটিভ করলাম, ডাজন্ট হি গো, ঠিক আছে? বা আমি যদি বলি সে কি এখনো যায়, ডাজ হি, ডাজ হি স্টিল গো, স্টিল মানে এখনো, সে কি এখনো যায়। বুঝতে পেরেছো সবাই? ব্যাপারটা হচ্ছে এই যে ডু ডাজ ডিড যখন থাকবে সব সময় ভার্বে বেস ফর্ম দিবা, কখনোই চেঞ্জ করবে। এটা আমি কিন্তু তোমাদের ইয়াতো পড়িয়েছিলাম প্রথম ক্লাসগুলোতেই, বাসায় যখন পড়াতাম অক্সিলারি ভার্বের কাজ যখন পড়াইছি তখন তোমাদেরকে পড়াইছি, তাই না? পড়িয়েছি। তো হচ্ছে ডু ইউ স্টিল, এখানে হবে প্লে ভার্বের বেস ফর্ম। ওকে, তারপরে বলো কত নাম্বারের সমস্যা? 1 নাম্বার কুইজের আর কত নাম্বার সমস্যা? স্যার একটু নিচের দিকে নেন, নাম্বারটা ভুলে গেছি। এই 4 5 6 7 8 এর মধ্যে প্রবলেম আছে? স্যার 8 নম্বরে। 8 নাম্বার তোমার কি দিতে ইচ্ছা করছে? 8 নাম্বার তুমি কি প্রবলেম আছে বলো তো? স্যার আমার 9 নম্বরের প্রবলেম। আগে ও প্রাচী 8 নাম্বারটা বলুক, তারপর আমি বলছি। স্যার আমার 7 নাম্বারে। তোমার আচ্ছা 8 নাম্বার প্রাচীটাকে বলুক, যেহেতু বলে ফেলেছে। প্রাচী, তোমার কি 8 এ প্রবলেম আছে? জি স্যার। তুমি কোন জায়গাটা সমস্যা বলো, এটা তুমি অ্যানসার কি দিয়েছো, তোমার কাছে কি কি মনে হচ্ছে? স্যার আমি স্যার প্রেফারই দিয়েছি, কিন্তু আমার Prefer আগে হবে মনে কেন? হয়েছিল প্রেফারিং হবে, কিন্তু স্যার প্রেফার কেন হলো? প্রেফার হবে না তো, এটা তো প্রেফারস হবে। এই নাম্বারটা হবে। এই তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না। সে পপ মিউজিক থেকে জ্যাজ মিউজিককে বেশি প্রেফার করে বা পছন্দ করে। তো হি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই উত্তর হবে হি প্রেফারস জ্যাজ টু পপ মিউজিক। বুঝতে পারছো? স্যার 9 নাম্বারটা একটু বুঝিয়ে দিবেন। স্যার আমার 7 নাম্বার। কাছি বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এবার 7 নাম্বারটা বুঝাই। হি নেভার গ্লেশিয়ার ইন উইন্টার। আচ্ছা 7 নাম্বারটা ইট নেভার, তোমার কাছে কি মনে হয়েছে তাই এবার বলো? স্যার আমার কাছে স্নো মনে হয়েছে। ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, বলো তো? জি স্যার। কি দিবা? স্নোজ। এক্স্যাক্টলি। তোমরা এখনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার
জিনিসটা এখনো তোমাদের মধ্যে গ্রো করে না, তাই না? এগুলো গ্রো করতে হবে। আই, উই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, বাকি সবাই থার্ড পারসন। এবং থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা ভার্বের সাথে as by as দেবো। আচ্ছা, এটা দ্যাট সিমন্স ড্যাশ লিভিং হিয়ার ফর 6 months। আচ্ছা, এটা তো হবে বিন, কারণ হচ্ছে দেখো লিভিং আছে, আর এখানে তাহলে এটা আছে হ্যাজ এর সংক্ষিপ্ত রূপ। তাহলে সিমন হ্যাজ বিন লিভিং হবে না, 6 মাস ধরে এখানে থাকছে। তোমরা কি বুঝতে পেরেছো? তাহলে স্যার এখানে হ্যাজ জি কোথায়? স্যার। হ্যাঁ, এইখানে দেখো এই যে সিমন, সিমন দিয়ে এখানে অ্যাপোস্ট্রফি এস দিছে না, এটা আসলে বোঝাচ্ছে সিমন হ্যাজ। ঠিক আছে, তাহলে পুরোটা হচ্ছে সিমন স্যার হ্যাজ। আমার এটা বুঝতে সমস্যা হয়েছে। আচ্ছা, এখন বুঝতে পারছো? সিমন হ্যাজ বিন জি লিভিং স্যার। হিয়ার ফর, স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল এখানে। দাঁড়াও একটু দাঁড়াও, এখন আমরা স্যার জানি, এখানে স্যার বলো। স্যার এখানে তো সিমন্স দিয়েছেন, সিমন হ্যাজ যে দিয়েছেন অ্যাপোস্ট্রফি এস হ্যাজ না হয়ে ইজও তো স্যার হতে পারতো, ওকে, ওয়াজও তো স্যার হতে পারতো। চমৎকার প্রশ্ন করেছো। ওকে, তাহলে তোমার প্রশ্নের উত্তরটা হচ্ছে এরকম। আচ্ছা, আমাকে বলো তো তুমি, প্রাচী, যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হয়? এরকম থাকে না যে একটা টাইম থাকে না ফর অথবা সিন্স দিয়ে, যে সে 6 মাস ধরে এখানে বসবাস করছে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না? জি স্যার। হ্যাঁ, ধরো এখানে এই জিনিসটা নাই, এই পুরা জিনিসটাই নাই, এই যে সিমনের সাথে অ্যাপোস্ট্রফি এসটাও নাই, ধরো নাই, আমি জাস্ট এভাবে দিলাম, এখানে ব্র্যাকেট দিলাম লিভ, তাহলে কি বুঝতে এটা কোন টেন্স আমাকে বলো তো? সিমন ড্যাশ লিভ ইয়ার ফর 6 months, এটা কোন টেন্স? নাজাদ, এটা কোন টেন্স? স্যার এটা প্রেজেন্ট প্রেজেন্টের কোন টেন্স? Present স্যার perfect. কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে সে দেখো 6 মাস ধরে ধরে বসবাস করছে। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর সংজ্ঞাটা কি, যে কোনো একটা কাজ তুমি আগে থেকে শুরু করে এখনো করছো, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে সে 6 মাস ধরে, যেমন ধরো 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে, তাহলে 2 ঘন্টা আগেও বৃষ্টি থেকে শুরু করে এখন পর্যন্ত পড়ছে, এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার হয় হ্যাজ অথবা হ্যাভ থাকবে, হ্যাজ অথবা হ্যাভ থাকবে, তারপর একটা বিন থাকবে, তারপর ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ লিভিং। লিভিং, সিমন হ্যাজ বিন লিভিং হিয়ার ফর 6 months। ওকে, একটা ভাবে তোমার প্রশ্নের উত্তর দিলাম প্রাচী। প্রাচীর প্রশ্নের দ্বিতীয় অ্যাঙ্গেলের উত্তর তোমাকে দিচ্ছি। দ্বিতীয় অ্যাঙ্গেলের উত্তর হচ্ছে, ধরো তুমি এখানে সিমন ইজ দেয়া আছে প্রাচী, ঠিক আছে? এখন কথা হচ্ছে ইজ এর পরে কি আবার আর হইতে পারে, বা ইজ বা ওয়াজ হইতে পারে প্রাচী? না স্যার। হ্যাঁ, সেজন্য তাহলে আমাদের এই অ্যাঙ্গেল থেকে এটা চালাকি করলে কিন্তু বুঝবা যে সিমন ইজ বা সিমন ওয়াজ এর পরে আর কিন্তু এগুলো হওয়া সম্ভব না, আর ইজ ওয়াজ হওয়া সম্ভব না, একমাত্র বিং হওয়া সম্ভব। আরেকটা হইতে পারে বিইং হইতে পারতো যদি প্যাসিভ হইতো, কিন্তু এটা তো প্যাসিভ না, তাই না? প্যাসিভ না হওয়ার অনেকগুলো কারণ আছে, সাবজেক্ট আগে আছে, এখন ভার্বের পাস্ট পার্টিসিপল নাই, অনেকগুলা। তোমরা কি ক্লিয়ার সবাই? স্যার এখানে তো স্যার অপশন আছে, এখন যদি স্যার অপশন না থাকে তখন? হ্যাঁ, অপশন না থাকে, হ্যাঁ আমি সেটাই তো বললাম। তারপরেও কি তুমি ইজ এর পরে ওয়াজ, মানে এটা তো ধরো ইজ যদি ধরো, তাহলে সিমন ইজ আবার ইজ লিভিং দিতে পারবা? সিমন ইজ লিভিং, এটা কি সম্ভব? না স্যার। হ্যাঁ, তো একমাত্র এখানে সম্ভব সিমন, ধরো ইজ যদি হয় তাহলে বিইং হইতে পারতো, বিইং, কিন্তু বিইং দিলে আবার লিভিং। স্যার হ্যাঁ বলো স্বচ্ছ। স্যার এভাবে হবে না, সিমন ইজ লিভিং হিয়ার ফর 6 months। এটা কখনো হয় না। তুমি যদি আমি বলি সিমন এখানে বসবাস করছে, তাহলে হবে সিমন ইজ লিভিং লিভিং হিয়ার নাও, সিমন এখন এখানে থাকতেছে। আর পারফেক্ট কন্টিনিউয়াসে হইলে কি হবে? সিমন হ্যাজ বিন
লিভিং হিয়ার ফর ফর ধরো 6 মান্থস, ফর 6 মান্থস, অথবা আমি দিতে পারি ধরো আমি বলি ফেব্রুয়ারি থেকে থাকতেছে, তখন বলতে পারবো সিন্স 6 মান্থস, সিন্স ফেব্রুয়ারি। অর্থাৎ কোন একটা সময় যদি দেয়া থাকে, আগে থেকে শুরু হয়ে একটা এখনো চলছে, এরকম সময় দেয়া থাকলে তোমাকে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। তুমি কি ক্লিয়ার তথ্য? হ্যাঁ স্যার। ওকে, কারো কি সমস্যা আছে বলো তো? না স্যার। ওকে, আমি যদি একটু ইয়াকে স্যার। তাহলে পার্থক্যটা একটু যদি জিজ্ঞেস করি। ওকে অর্থী, তুমি একটু আমাকে পার্থক্যটা বলো তো প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে। একটু ভিডিওটা অন করো, তারপরে বলো। স্যার প্রশ্নটা আরেকবার বলবেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুইটার মধ্যে পার্থক্য বলো। ভিডিওটা অন করে বলো। বলো। স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো থাকে হলো ইজ, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইজ থাকে। আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস বিং থাকে না, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বিং না থাকে। না, তুমি তো বলছো হচ্ছে স্ট্রাকচার জনিত পার্থক্য। তুমি আমাকে বলো যে কোন ধরনের সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস আর কোন ধরনের সেন্টেন্সকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করি, মানে কোন সিচুয়েশন, আমাকে সিচুয়েশন বলো তুমি। অর্থী? স্যার আমি বলি। ওকে বলো। স্যার আমি বলি। আচ্ছা ইয়া বললো কাকে, তারপরে তোমার থেকে শুনবো, বলো। স্যার সময় দেওয়া থাকলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, আর সময় না দেওয়া থাকলে, না রিসেন্টলি এরকম থাকলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না হবে। না, রিসেন্টলি থাকলে তো আবার প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে। আর আমি বলি। দাঁড়াও, তনুশ্রী বলুক, তনুশ্রী পরে ও সৌভিক। তনুশ্রী বলো। যে বলবা কথা সে ভিডিও অন করে কথা বলবা, ঠিক আছে? বলো তনুশ্রী, বলো বলো প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই দুইটার মধ্যে সিচুয়েশন, কোন সিচুয়েশন আমি এই দুইটা ব্যবহার করব? স্যার যখন স্যার প্রেজেন্ট স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে আমাদের অক্সিলারি ভার্বের পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে আইএনজি হয়, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ থাকে, হ্যাজ বিন থাকে বা হ্যাভ বিন থাকে, সেটার শেষে যে ভার্ব হয় তার সাথে আইএনজি হয় আর একটা সময়ের উল্লেখ থাকে। ওকে ঠিক আছে। সৌভিক কিছু বলবে? থ্যাংক ইউ তনুশ্রী। সৌভিক জি স্যার। বলো, ভিডিও অন করো। বর্তমানে শুরু হওয়া কোনো কাজ এখনো চলছে, এটা বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলা হয় এটাকে। আচ্ছা, আর পূর্বে শুরু হয়েছিল এবং বর্তমানেও চলছে এমন কাজকে স্যার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলা হয়। এক্স্যাক্টলি। তাহলে কি হচ্ছে, যেমন ধরো আমি যদি বলি 6 মাস। হ্যাঁ বলো তাইবা। স্যার বর্তমানকালে কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান, এরূপ বুঝলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। হ্যাঁ ওটা তো প্রেজেন্ট। শোনো, প্রেজেন্ট পারফেক্টের ব্যাপারটা হচ্ছে কি, এই যে ফল এখন পর্যন্ত বিদ্যমান, এই ব্যাপারটা তোমাদের মনে রাখার দরকার নেই। আসলে এটা পরে ভেজালটা লাগায়। যেমন আমি যদি বলি আমি ভাত খেয়েছি, এটা কি ফল বিদ্যমান? এটা তো কোনো ফল বিদ্যমান নাই। বিষয়টা হচ্ছে কোন একটা কাজ তুমি শেষ করেছো বা শেষ করো নাই বর্তমানে, হ্যাঁ মাত্রই, সেসব ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করি। আর কন্টিনিউয়াসটা হচ্ছে বর্তমানে চলছে, সময় নাই, যে কখন থেকে শুরু হয়েছে সেটার কোনো সময় থাকে না। কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসে সেটা সময় দেয়া থাকে, যে আমি 6 মাস ধরে, অথবা ফেব্রুয়ারি থেকে, অথবা গতকাল থেকে, বা 2 ঘন্টা থেকে, অর্থাৎ
শুরু সময় মানে আগে থেকে শুরু হয়েছে, এখনো চলছে। এটার টাইম ফ্রেমটা তোমরা বুঝতে পেরেছো? যে আগে শুরু হয়ে এভাবে চলতে 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 এখনো আছে। আর বর্তমান যেটা কন্টিনিউয়াস হবে, এখন চলছে, কখন শুরু হয়েছে বলে নাই। যেমন ধরো আমি যদি বলতাম এই যে এই জায়গাটাতে সিমন ইজ লিভিং হিয়ার নাও, সিমন এখানে বসবাস করছে, এখন করছে, এমন হইলে আমরা ইজ লিভিং দিব। আর আমি যদি বলি সিমন 6 মাস ধরে করছে, তখন বলবো হ্যাজ বিন লিভিং। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা চলে যাব। আচ্ছা 9 নাম্বারটা নিশ্চয়ই বুঝতে পারছো। এবার 10 নাম্বারে কারো ঝামেলা হয়েছে? স্যার 10 নাম্বারটা আমি একটু অনুমান করে দিয়েছি, কিন্তু জানি না কিরকম হলো এই 10 নাম্বার আনসারটা। আচ্ছা, those newspapers dash in a big truck, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে দেয়া আছে, ঠিক আছে? those newspapers স্যার নিউজপেপার এটা আর ডেলিভার্ড হবে না? আর ডেলিভার্ড। আর ডেলিভার্ড। হ্যাঁ আর ডেলিভার্ড। এখন না, আমার প্রশ্ন হচ্ছে এটা যে প্যাসিভ ভয়েস, এটা তোমাকে বুঝতে হবে। দেখো, একটা কি নিউজপেপার ট্রাককে ডেলিভারি করে, নাকি নিউজপেপার ট্রাকের মাধ্যমে ডেলিভারি হয়? নিউজপেপার ট্রাকের মাধ্যমে। নিউজপেপার ট্রাকের মাধ্যমে ডেলিভারি হয়। এক্স্যাক্টলি, তাহলে ট্রাকের মাধ্যমে, এটা তাহলে প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েস হলে আমরা জানি কি একটা বি ভার্ব বসবে। তাহলে এখানে এ নাম্বার, সি নাম্বার এবং ডি নাম্বার তিনটাতে বি ভার্ব আছে, কিন্তু আমরা এ নাম্বারটা কেন নিব না বলো তো তনুশ্রী? কেন এ নাম্বারটা নিব না? তার কারণ এখানে দোজ নিউজ পেপারস আছে, যেটা প্লুরাল। এক্স্যাক্টলি, এই জন্য আমরা 3 অথবা 4 এর মধ্যে একটা নেব। এবং 3 এবং 4 এর মধ্যে আমরা জানি প্যাসিভ ভয়েসে ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল বসে, অর্থাৎ 4 নাম্বারটা হবে না। 4 নাম্বারটাতে আইএনজি দিছে। আমরা 4 নাম্বারটা যদি দেই, তাহলে অর্থটা পুরোই চেঞ্জ হয়ে যাবে। অর্থটা হয়ে যাবে দোজ নিউজপেপারস আর ডেলিভারিং ইন এ বিগ ট্রাক। মনে হচ্ছে এই নিউজপেপার গুলো একটা বিগ ট্রাককে ডেলিভারি করছে। ব্যাপারটা এরকম না। তো এই পেপার গুলো ট্রাকের মধ্যে ডেলিভারি হচ্ছে, ট্রাকের মধ্য দিয়ে। তাহলে আমরা এই জন্য আর ডেলিভার্ড হবে। সবাই কি ক্লিয়ার? কারো ঝামেলা না থাকলে আমি পরের কুইজে যাই, ঠিক আছে? এই জন্য তোমরা কি করবা, একটু ভাববা যে কোনটা কেন কি হইলো। আর ভয়েস চেঞ্জ যদি না জানো, রাইট ফর্ম ভার্ব কিন্তু পারবা না তোমরা, সত্যি কথা। আচ্ছা, এটা একটু কঠিন ছিল কিন্তু না, এই যে 20টা যেটা ছিল। জি স্যার। হ্যাঁ, এটাতে কার কার যেন 18টা হয়েছে? সৌভিকের? জি স্যার। আচ্ছা, আমাকে বলো তো এখানে কার ঝামেলা হয়েছে কোনটাতে? একে কারো ঝামেলা? না না স্যার। স্যার। আচ্ছা না একটা স্যার। ঝামেলা। তোমাদের আমার আছে। কত নাম্বারটার ঝামেলা আমাকে বলো? স্যার 2 নাম্বারটাতে এ রোলিং স্টোন দেওয়া হয়েছে, তো এটা রোলিং স্টোন কেন হলো? ওকে, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। আমাকে কেউ কি ব্যাখ্যাটা বলতে পারবা? যে কেউ, তোমরা কেউ না পারলে পরে আমি বলবো। স্যার এটা প্রেজেন্ট পার্টিসিপল না? হ্যাঁ, এ প্রেজেন্ট রোলিং পার্টিসিপল। স্টোন গেদার্স নো। এক্স্যাক্টলি, এখন সবাই তো প্রেজেন্ট পার্টিসিপল তো কথাটা বুঝবে না, তাকে একটু সহজ করে বুঝাই দিতে হবে। স্যার ভার্ব হ্যাঁ হ্যাঁ বলো। ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। আচ্ছা না, এখানে তো আবার ভার্বের পাস্ট পার্টিসিপল তো হইতে পারতো, রোলডও তো হইতে। যেমন ধরো ব্রোকেন চেয়ার, সেটা তো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে না, পাস্ট পার্টিসিপল গুলো। হ্যাঁ তো আমার কেন রোলড হলো না, কেন রোলিং হলো, এটা তো আমাকে একটু বুঝাই দিতে হবে সহজ করে। তোমার কথা একদম ঠিক, তোমারটা একদম, তুমি একদম হায়ার লেভেলে কথা বলতেছো, ঠিক আছে? কিন্তু আমার এই হায়ার লেভেলে তো সবাই বুঝবে না, বুঝছো বিপাশা? তুমি একটু নিচে নেমে বলো, মানে কিভাবে বুঝাবো যে এ নাম্বার না হয়ে কেন সি নাম্বারটা হবে। বিপাশা, আচ্ছা, যেমন আমি তোমাদের বিপাশার কথাটা একটু বলি। বিপাশা যেটা বুঝাইতে চাইছে, যেমন ধরো আমি যদি বলি I saw a flying bird, ঠিক আছে? flying bird,
আমি একটা স্যার উড়ন্ত এসও লিখছেন। সরি, আই স এ ফ্লাইং বার্ড। থ্যাংক ইউ দেখা দেওয়ার জন্য। এখন দেখো বিপাশা যেটা বললো সেটা হচ্ছে এটা প্রেজেন্ট পার্টিসিপল, কারণ এখানে ফ্লাইটা কিন্তু ভার্ব না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। কেন অ্যাডজেক্টিভ? কারণ এই যে বার্ড পাখি আছে, নাউন আছে, নাউনকে অ্যাডজেক্টিভ মানে মডিফাই করছে। কেমন পাখি? উড়ন্ত পাখি। এবং আমরা আরেকটা জিনিস তোমাদের শিখিয়ে দিয়েছিলাম, আর্টিকেল এবং নাউন এর মাঝখানে যাই থাকবে তাই হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন কথা হচ্ছে এরকমও তো হইতে পারে, দিস ইজ এ ব্রোকেন চেয়ার, দিস ইজ আ ব্রোকেন চেয়ার। এখন কথা হইলো এটাও তো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, ভার্বের পাস্ট পার্টিসিপলটা। এই যে আর্টিকেল এবং নাউনের মাঝখানে এটাও অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আর ভার্বের সাথে আইএনজি হইলে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। এখন আমার কথা হচ্ছে কেন রোলিং হইলো, কেন রোলড হইলো না, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল হলো। স্যার বলো। স্যার এখানে এ রোলিং স্টোন মানে বোঝাচ্ছে একটি গড়ানো পাথর, মানে এই পাথর একটা পাথর যেটা গড়িয়ে যায়। এক্স্যাক্টলি, এই তো সুন্দর একটা কথা বলছো। চলমান কিছু বুঝালে সেটার সাথে আইএনজি দিব। যেমন ধরো স্বচ্ছ, থ্যাংক ইউ তোমাকে। যেমন ধরো আই স এ ফ্লাইং বার্ড। বলো তো বিপাশা, এই ফ্লাইং দিয়ে আসে কি চলমান বুঝাচ্ছে না? যে পাখিটা উড়তেছে, এখন তার এই অবস্থায় আমি দেখছি উঠতেছে উঠতেছে উঠতেছে, তারপর আমি দেখছি এটাকে, ঠিক না বিপাশা? হ্যাঁ হ্যাঁ আর স্যার। আর ব্রোকেন চেয়ারটা দিয়ে কি বুঝায়? যে চেয়ারটা ভাঙতেছে ভাঙতেছে নাকি চেয়ারটা ভেঙে গেছে, কোনটা বুঝায়? ভেঙে গেছে। ভেঙে গেছে, ভেঙে এক্স্যাক্টলি। গেছে। এখন যে পাথরটা রোলিং করছে অর্থাৎ গড়ায় গড়ায় যাচ্ছে, সেটাতে কখনো কোনো শ্যাওলা জন্মাতে পারে? না হ্যাঁ। না স্যার। এই পাথরটা মানে কোন একটা জায়গায় থেমে থাকে, সেই জায়গাটাতে জমতে পারে। আর যেটা থামে না সেটাতে সেটাতে যেটা থেমে থাকে সেটাতে মস জন্মায়, মানে শৈবাল জন্মায়। আর যেটা থামে না, রোল করতে থাকে, তখন সেটাতে কোনো মস জন্মায় না। এই রোলিং স্টোন গ্যাদার্স নো মস। বুঝতে পারছো সবাই? কারো ঝামেলা আছে 2 নম্বরে? আর না স্যার। ওকে, স্যার 1 নম্বরে আছে। 1 নম্বরে ওকে, বলো 1 নম্বর কি ঝামেলা? স্যার এখানে then the penguin কেন হলো? সবাই কথা বলো না, Then একজন কথা the বলো, penguin- একজন কথা বলো। স্যার হ্যাঁ, বলো। 2 নম্বরটা না হয় 1 নম্বরটা কেন আনতে হবে? ওই যে হার্ডলি নিয়মে তো দেন বসে না, হোয়েন বসে। এটা পড়াইছিলাম না তোমাদের আমি? নো সুনার হেডের সাথে বসে দেন, আর হার্ডলি যখন বসবে তখন বসবে হোয়েন। পড়াইছিলাম এটা? পড়াই নাই? না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে স্যার দাঁড়াও। এটা আমি ইয়াতে পড়েছিলাম 19 এর এখানে পড়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলো বিপাশা নিয়মটা বলো। স্যার কখন কি হবে এটা? হ্যাঁ হ্যাঁ, স্যার নো সোনার থাকলে ওই আচ্ছা পরিবর্তে দাঁড়াও। বলবে দেন। আচ্ছা, কোনো কিছু হতে না হতেই আরেকটা জিনিস ঘটে যাওয়া, এই যে জিনিসগুলো, এগুলো আমরা কয়েকটা নেগেটিভ স্ট্রাকচার দিয়ে কয়েকটা করতে পারি। এগুলো তোমাদেরকে দেখাই আমি। সবাই লিখে নাও আমার সাথে সাথে, তারপর আমি ব্যাখ্যা করতেছি।
এটা স্কার্সলি অর্থ কি? স্কেয়ার্স, আচ্ছা বলতেছি একটু দাঁড়াও, সাবজেক্ট প্লাস। ওকে, হ্যাঁ দেখো, হার্ডলি, রেয়ারলি, স্কেয়ার্সলি এই সবগুলোর অর্থ হচ্ছে আসলে কদাচিৎ, সেলডম, এই সবগুলোর অর্থ হচ্ছে কদাচিৎ, কিন্তু এখানে এই অর্থে ব্যবহার করা হচ্ছে না। এখানে একটা আলাদা মিনিং আছে, যে নো সুনার হ্যাড বা হার্ডলি হ্যাড, রেয়ারলি হ্যাড, স্কেয়ার্সলি হ্যাড, এগুলো সবগুলো অর্থ হচ্ছে কোনো কিছু হতে না হতেই আরেকটা কোনো কিছু ঘটে যাওয়া। এখন নো সুনার হচ্ছে একটা নেগেটিভ অ্যাডভার্ব, এটা যখন কোনো সেন্টেন্সের শুরুতে থাকে তখন সাবজেক্টের আগে চলে আসবে হ্যাড। বুঝতে পারছো? এই যে হার্ডলি, রেয়ারলি, স্কেয়ার্সলি, এরা সবাই হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। এরা যখন কোনো সেন্টেন্সের শুরুতে থাকে তখন হ্যাডটা সাবজেক্টের আগে চলে আসে, এজন্য হ্যাডটা চলে আসছে আগে। এটাকে ইংরেজিতে বলা হয় ইনভার্সন। এই নিয়মটাকে বলা হয় ইনভার্সন। ঠিক আছে, ওকে। এখন কথা হচ্ছে ইনভার্সন বলে। এখন তার নিয়ম ইয়াটা বলি তোমাদের, যে নো সুনার হ্যাড থাকলে তো আমাদের সাবজেক্ট পর ভার্বের পাস্ট পার্টিসিপল দিব, তারপরে দেন দিব, THAN, দেন, তারপর পাস্ট ইনডিফিনিট অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম। আর হার্ডলি, রেয়ারলি, স্কেয়ার্সলির সাথে যদি হ্যাড থাকে তাহলেও আমরা সাবজেক্টের পর ভার্বের পাস্ট পার্টিসিপল দিব, কিন্তু এক্ষেত্রে দেন দিতে পারবো না, এক্ষেত্রে আমরা হোয়েন দিব, এবং পরবর্তীতে যেটা আছে ঠিক সেটাই থাকবে। অর্থাৎ নো সুনার হ্যাডের সাথে পার্থক্যটা হচ্ছে এই জায়গাটাতে, হোয়েন এবং দেনের। ক্লিয়ার? এখন আমরা একটা সেন্টেন্স যাই, তাহলে তোমরা বুঝবা। যেমন এখানে যে সেন্টেন্সটা দিয়েছে, যে কি বলেছে, যে হার্ডলি হ্যাড উই রিচ দ্য স্কুল when the bell rang। আমরা স্কুলে পৌঁছতে না পৌঁছতেই, আচ্ছা আমরা অন্য একটা সেন্টেন্স দিই, তাহলে তোমরা বুঝবা যে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে। যেমন ডু, ডিড, ডান হয়, তাই না? আমি যদি বলি নো সুনার had he done his homework, সে হোমওয়ার্কটা শেষ করতে না করতেই then he went to play, সে খেলতে চলে গেল। তাহলে দেখছো আমি কিন্তু went দিলাম, অর্থাৎ পাস্ট টেন্স দিলাম, পাস্ট পার্টিসিপল দেইনি। বুঝতে পারছো? আর এখানে দেখো আমি দেন দিয়েছি, কেন দেন দিলাম? নো সুনার হ্যাড এর কারণ। ঠিক আছে, কিন্তু এই সেন্টেন্সটাই যদি আমরা লিখি হার্ডলি হ্যাড দিয়ে, এই সেন্টেন্সটা তাহলে অর্থটা কি হচ্ছে, যে আমরা সে হোমওয়ার্কটা শেষ করতে না করতেই সে খেলতে বের হয়ে গেল। এখন আমি যদি নো সুনার হ্যাডটা বদলে দেই, এখানে যদি আমি হার্ডলি দিয়ে দেই, তাহলে কি চেঞ্জ আসবে? এখানে দেনের জায়গায় আসবে হোয়েন। সবাই কি পরিষ্কার, ক্লিয়ার, বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, ঝামেলা লাগলে বলবা। স্যার অনেক আমার অনেক ঝামেলা প্র্যাকটিস লাগছে করতে এখানে। হবে। কি ঝামেলা স্যার বলো? আমি তো বুঝিনি, এটা বুঝিনি আমি। কোনটা বুঝো নাই বলো তো? এই হার্ডলি আর নো সুনার, এই যে নো সুনার হ্যাড কি থাকে, পরিবর্তন আসছে? বুঝি নাই, কি বলছো? সেখানে কি পরিবর্তন আসছে, মানে শুধু দেন আর হোয়েনটাই হইছে? হ্যাঁ, আর কোনো কিভাবে পরিবর্তন, হলো? আর কোনো পরিবর্তন নাই, সব একরকম। বুঝতে পারছো? নো জি সুনার, স্যার। নো সুনার কারণে এখানে হয়েছে THAN, আর হার্ডলির কারণে হয়েছে হোয়েন। হার্ডলি থাকতে পারে, স্কেয়ার্সলি থাকতে পারে, এই একই হবে সবগুলো থাকবে, রেয়ারলি থাকতে পারে। ক্লিয়ার? তাহলে দেখো এখানে আমাদের যে কুইজটাতে ছিল হার্ডলি হ্যাড উই রিচ দ্য স্কুল, তাহলে হার্ডলি থাকলে আমি কি দিব? হোয়েন দিব। তাহলে হোয়েন দ্য বেল র্যাং, রিং র্যাং, র্যাং হচ্ছে রিং এর পাস্ট ফর্ম। ক্লিয়ার? জি স্যার। স্যার 5 নম্বর। এখন বলো তো এরপর আর কত নাম্বারে ঝামেলা আছে? 5 নম্বরে। কত? 5 5। 5 ওকে ওকে, 5 5 5 5। ওকে, রাইটিং আ বিউটিফুল সনেট। সনেট মানে চতুর্দশ পদাবলী কবিতা। তোমরা নাম শুনেছো সনেটের? আচ্ছা, তো সনেট হচ্ছে 14 লাইনের একটা কবিতা, আরো বহুত জিনিস আছে, আপাতত ব্যাখ্যা করছি না। মনে করো 14 লাইনের একটা কবিতা। রাইটিং আ বিউটিফুল সনেট is as much as an achievement as dash a 400-page novel। ঠিক আছে, তাহলে এটা কি হবে? as finishing হবে, ঠিক না? হ্যাঁ, ফিনিশিং হবে।
নাকি? এখানে it is to finish হবে। হ্যাঁ, It ইট ইজ টু ফিনিশ হবে। কেন ইট ইজ টু ফিনিশ হবে বলো তো? স্যার এখানে এটা একটা ঝামেলা পাচ্ছি। হ্যাঁ, এটা আমরা it is to finish দিছি আমি, কিন্তু এখানে কি ব্যাখ্যাটা যেটা লিখছে প্রিপোজিশন s প্লাস ভার্ব প্লাস as, এটা আমি বুঝিনি। হ্যাঁ, এটা হচ্ছে ওদের প্রবলেম, এটা ওদের ভুল হয়েছে, বুঝছো? দেখো প্রিপোজিশন এস প্রিপোজিশন না এখানে। জি স্যার। তো এটা আসলে কি দিতে হবে? একটা ভার্বের সাথে আইএনজি, এবং সেটা প্রিপোজিশন কথা বাদ দাও, এটা তুলনা হচ্ছে কিসের সাথে? তুলনা হচ্ছে রাইটিং এ বিউটিফুল সনেট। একটা বিউটিফুল সনেট লেখা আর একটা 400 পৃষ্ঠার নোবেল শেষ করা একই জিনিস। এখন দেখো তুলনাটা হচ্ছে কি, রাইটিং এ বিউটিফুল সনেট, এটা একটা কি, এটা একটা কি মানে পার্টিসিপল ফ্রেজ না, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। সুতরাং এটার সাথে তুলনা হবে একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেরই, অর্থাৎ রাইটিং ফিনিশিং। যদি বলতো ইট ইজ টু রাইট এ বিউটিফুল সনেট ইজ as much as achievement as it is to finish a 400-page novel, বুঝতে পারছো? তাই ওটা ওদের প্রবলেম, ওটা ওদের ভুল হয়েছে, বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার। স্যার এটা ওদের কিন্তু এক্সপ্লেনেশন ঠিকই লেখছে যে প্রিপোজিশন এস প্রণয় ভার্বের সাথে আইএনজি যুক্ত। শুধু এটার জন্য না, এটা দুইটা জিনিসের মধ্যে তুলনা হচ্ছে, কবিতা লেখা আর উপন্যাস শেষ করা, রাইটিং এ সনেট আর ফিনিশিং এ নোভেল। বুঝতে পেরেছো সবাই? জি স্যার। আচ্ছা, আর জি, ঝামেলা স্যার। কোথায় বলো? আর ঝামেলা কোথায় বলো তো? স্যার আরো নিচে যান। নিচে যাও, নাম্বার বলো, আচ্ছা নাম্বারটা জান ভুলে গেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি আস্তে আস্তে নিচে যাচ্ছি। স্যার 15 নম্বর। 7 নাম্বারে আসছে। 7 নাম্বারে, ওকে। 7 নাম্বারটা তো আসলে অনেক কঠিন, এটা হবে লুজ হবে, ঠিক স্যার আছে? আমি 8 নাম্বারে অনেক সমস্যা আছে। 7 নাম্বারটা আসলে তোমাদের এই ধরনের পরীক্ষা আসবে না। নাম্বারটা বুঝি নাই। আচ্ছা 7 নাম্বারটা আগে বলি। 7 নাম্বারটা হচ্ছে তোমার এটা হচ্ছে সাবজাংটিভ বলে। তোমরা কি সাবজাংটিভ তো তোমাদের পড়াই নাই, তোমাদের বড় ভাই আপুদের পড়াইছিলাম। আচ্ছা, এটা তোমাদের আসবে না আপাতত পরীক্ষায়, থাক আপাতত, ঠিক আছে এই জিনিসটা। 8 নাম্বার কি ঝামেলা বলতো? 8 নাম্বার কি ঝামেলা বলতো? স্যার এটা বুঝতে পারি নাই, মানে কেন কি বসাইছে। আচ্ছা 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 ঠিক আছে, ওকে। Much as Rome dash roads through Europe in the years of Roman Empire, British dash railways and strung telephone wires in India. Okay. স্যার এই লাইনটার মানে কি? আচ্ছা, লাইনটার মানেটা আসলে আমি আস্তে আস্তে বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নাই, চিন্তা করার কোনো কারণ নাই। ওকে, দেখো রোম, আচ্ছা ধরো আমাদের এখানে দুইটা ঘটনা ঘটছে। কয়টা ঘটনা ঘটছে? দুইটা। দুইটা ঘটনা। একটা হচ্ছে রোম রোড তৈরি করছে ইউরোপে রোমান এম্পায়ারের সময়, আর একটা হচ্ছে ব্রিটিশরা কি করছে, রেলওয়ে এবং টেলিফোন লাইন টানানো হয়েছে ইন্ডিয়াতে। আমাকে বলো তো কোনটা আগে হয়েছে? রোমান এম্পায়ার আগে ছিল না ব্রিটিশ এম্পায়ারটা আগে ছিল? রোমান। আমরা জানি দুইটা ঘটনার মধ্যে যেটা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট। ওই যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, মনে নাই তোমাদের? মনে আছে তো? হ্যাঁ, তো এখানে তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট। Much as Rome had built roads through Europe in the years of Roman Empire, বলতেছে রোম কি করছে, যে রোমান এম্পায়ারের সময় ইউরোপে প্রচুর কি রোড কি করেছিল, তৈরি করেছিল। ব্রিটিশরাও কি করছিল, ব্রিটিশ বিল্ড রেলওয়েজ এন্ড স্ট্রং টেলিফোন ওয়্যারস ইন ইন্ডিয়া। ঠিক একই রকম ও রোমানরা যেমন তৈরি করেছিল, ঠিক ওই মাচেস মানে ওই রকমই ব্রিটিশরাও তৈরি করেছিল ইন্ডিয়াতে। এই যে দেখো রেলওয়ে লাইন, ইভেন আমাদের বাংলাদেশেও, আসলে তো তখন বাংলাদেশ বলতে কিছু ছিল না, ব্রিটিশদের সময় তো ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ একটাই দেশ ছিল, ভারতীয় উপমহাদেশ, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট।
তো যেটা হলো, তাহলে রোমানরা যেমন রোমান এম্পায়ারের সময় যেমন রোড তৈরি করেছিল, ব্রিটিশরাও ইন্ডিয়াতে রেলওয়েজ এবং টেলিফোন তার ততটুকুই তৈরি করেছিল। তাহলে এটা আগে, তাই এটা পাস্ট পারফেক্ট, আর এটা পরে, তাই এটা হবে পাস্ট ইনডিফিনিট। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবং এক্সপ্লেনেশন কিন্তু তাই বলছে, দেখো, ফর টু পাস্ট অ্যাক্টিভিটিস, স্যার অতীতে আফটার অ্যাক্টিভিটিসের কারণে। বিফোর নাই কেন? হ্যাঁ, বুঝি নাই। স্যার আফটার আর বিফোর নেই কেন? ওকে, চমৎকার একটা প্রশ্ন করছো। ওই যে কমাটা দিয়ে দিয়েছে, যে বুঝতে পেরেছো, এই কমা থাকলে আফটার আর বিফোরটাও থাকে না। বুঝছো তনুশ্রী? জি স্যার। ওকে, এখানে দেখো বলেছে ফর টু পাস্ট অ্যাক্টিভিটিস দ্য অ্যাক্টিভিটি দ্যাট অকার্ড ফার্স্ট, যেটা প্রথমে ঘটবে, উইল বি ইন ফার্স্ট পারফেক্ট, সেটা হবে পাস্ট পারফেক্টে, আর দ্য নেক্সট ওয়ান উইল বি ইন পাস্ট ইনডিফিনিট, আর পরেরটা হবে পাস্ট ইনডিফিনিটে। ওকে, তারপরে বলো 9 কারো ঝামেলা। আমি 8 নাম্বারটা বুঝি নাই, আমার নেট চলে গেছিল। আচ্ছা, 8 নাম্বার রেকর্ড করা আছে তো, তুমি শুনতে পাবে, সমস্যা নেই, ঠিক আছে, অনেকবার করে শুনতে পাবে, আমি ব্যাখ্যা করেছি। তারপরে বলো স্যার 15 নম্বরে 15 নম্বর। স্যার আমার 11তে সমস্যা। আচ্ছা, আগে 15 নাম্বারটা করে নেই, তারপরে 11তে যাচ্ছি। আচ্ছা, হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ। আচ্ছা, হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ, হু হ্যাভ রিটেন দ্য লেটার হবে না? মানে তুমি এটা দিয়েছো। হ্যাঁ, এখন কেন এটা হবে? স্যার এটা আমি তো এটা দিয়েছি। আচ্ছা, হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ, সেখানে অনেক এখন একজন কে ছেলের মধ্যে বুঝ- একজনকে বোঝানো হচ্ছে, দেখে হ্যাভ হলো। না, এটা তোমরা সবাই ভালো করে খেয়াল করবে, এটাকে আমাকে কেউ ব্যাখ্যা করতে পারবা? আচ্ছা, অর্থের ব্যাখ্যাটা শুনি আগে। স্যার এখানে তো এখানে হো যেটা বলেছে, মানে এখানে তো অনেকজন ছেলের মধ্যে একজনকে বোঝানো হয়েছে। হ্যাঁ, এই জন্য দেখো, এখানে যদি আমি লাইনটা তোমাদের একটু বুঝাই, তাহলে বুঝবা জিনিসটা, তাহলে একটু বুঝবা। এদিকে একটু খেয়াল করো, যেমন আমি যদি বলি হি ইজ দ্য বয়, হি ইজ দ্য বয় হু, এখন হু বলতে কাকে বুঝাইতেছে? বয়টাকে না? জি তাহলে হি ইজ দ্য বয় হু হ্যাজ এ সাইকেল, হু হ্যাজ এ সাইকেল। ক্লিয়ার? আচ্ছা, কিন্তু আমি যদি বলি হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ, হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ যদি দেই, তাহলে হু দিয়ে কাকে বুঝাইতেছে? ওই বয়েজদেরকে বুঝাচ্ছে। বুঝছো? হু, হু এর আগে যে নাউনটা থাকবে, সেই নাউন অনুযায়ী হুটা বসাইতে হবে। এই হুটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন, আর রিলেটিভ প্রোনাউনের ঠিক আগেরটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট, এক্স্যাক্টলি। এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী তোমাকে ভার্ব বসাইতে হবে। হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ হু হ্যাভ সাইকেলস, সে হচ্ছে তেমন ছেলেদের মধ্যে স্যার একজন। আরেকবার বলবেন? হ্যাঁ, আমি বলছি, হু এর আগে যদি, এই যে হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউনের আগে নাউনটা অনুযায়ী হু, হু এর পরের ভার্বটা বসবে। এখানে হু এর পরে আগে নাউনটা হচ্ছে সিঙ্গুলার, তাই হুটাও সিঙ্গুলার, আর এখানে হু এর আগে নাউনটা হচ্ছে প্লুরাল, তাই হুটাও প্লুরাল। বুঝতে পেরেছো? এখন এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, এই নাউনটাকে বলা হয়, রিলেটিভ প্রোনাউনের আগে নাউনটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। তাহলে এখন হু তো এখানে সিঙ্গুলার হলে হ্যাজ, আর হু এর পর আগে যদি নাউন প্লুরাল থাকে তাহলে হচ্ছে হ্যাভ, এ হচ্ছে বিষয়টা। তাহলে আমাদের এখানে ওয়ান অফ দ্য বয়েজ আছে, তাই আমাদের কি হবে? হু হ্যাভ। ক্লিয়ার সবাই? অর্থী বুঝতে পেরেছো? হ্যাঁ, এখানে দেখো, হিয়ার হু রেফার্স টু দ্য বয়েজ, সো দ্য ভার্ব উইল বি ইন প্লুরাল ফর্ম, বলে দিয়েছে এক্সপ্লেনেশনে। আচ্ছা, 11 নম্বরে কার ঝামেলা বলেছিলে? স্যার আমার। ওকে, the rabbit squared away in fright, ওই যে ইয়াটা, রেবিট মানে তো হচ্ছে কি জানি প্রাণীটার নাম কি? খরগোশ। হ্যাঁ, খরগোশটা মানে ভয়ে দৌড়াদৌড়ি শুরু করে পালায়ে গেল। যখন সে কি হলো, এখন তোমাদের কাছে কোনটা মনে হয়, মানে কোনটা হবে? 4 number, when it hurt the movement in the bushes. এক্স্যাক্টলি। এখন when he heard, এখন তোমাদের কাছে
মানে ঝামেলাটা কি বলো তনুশ্রী, তোমার কাছে কোনটা মনে হয়, মানে বাকি কোনটা মনে হয়েছে অ্যান্সার? স্যার আমার প্রথমটা মনে হয়েছিল। ওকে, কেন প্রথমটা হবে না জানো? প্রথমটা দেখো হ্যাজ দে আছে, হ্যাজ তো প্রেজেন্ট পারফেক্টে হয়, কিন্তু দেখো এখানে তো স্কোয়ারড আছে অর্থাৎ পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ পুরোটা তাহলে পাস্ট হবে না। যখন সে জি একটা স্যার। ঝোপের মধ্যে একটা মুভমেন্ট শুনলো তখন সে ভয়ে পালায়ে গেল, তাহলে আগে মুভমেন্টটা শুনেছে, তাই এই যে when it heard the movement in the bushes, তখন এটা কি করলো, সেটা পালায়া গেল, বুঝতে পারছো? আরেকটা কারণও তো হতে পারে যে প্রথমটাই হি আছে আর লাস্টে ইট আছে, আর প্রাণীকে ইট দিয়ে বলা হয়। এটা হইতে পারে, তবে অনেক সময় কি হয় জানো, ওই গল্পে টল্পে আছে না, বিভিন্ন গল্পে ওই প্রাণীকে হি সি এগুলা বলে। এখন আমরা তো জানি না এটা কি ধরনের, বলো। প্রিন্সিপাল ক্লোজ যদি পাস্ট টেন্সে হয় তাহলে তো সাবঅর্ডিনেট ক্লোজটা পাস্ট টেন্সে হবে। এক্স্যাক্টলি, ওইটাই পুরো টেন্সটা না, পুরো টেন্সটাই তো এখানে পাস্ট টেন্স হবে। এখানে আমি এত ঝামেলায় গেলাম না, প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ বুঝাইতে তো ঝামেলা, আমি এত ঝামেলায় গেলাম না, পুরো জিনিসটাই তো পাস্টে ঘটছে না, যে যখন সে শুনলো তখন সে ভয়ে পালায়ে গেল, তাহলে এটা তো পাস্ট টেন্সই হবে, when it heard। বুঝতে পারছো তনুশ্রী? জি স্যার। ওকে, তারপরে আর কোনটাতে ঝামেলা বলো তো? স্যার 16 নম্বরে। 16 নাম্বার। আজকে আমরা কুইজের মাধ্যমে অনেকগুলো আসলে প্রবলেম, মানে রিলেটেড প্রবলেম অনেকগুলো পেয়েছি। আমি আরেকটা কুইজ দিব, আরো 2টা কুইজ দিব, তোমরা এটা করবা এবং ঝামেলাগুলো আমরা প্রবলেমগুলো সলভ করব। ওরে বাবা, এটা তো স্যার বলেছিলেন কি পড়াবেন? কোনটা? কন্ডিশনাল সেন্টেন্স পড়াবেন ও বলছিলেন। আচ্ছা, আজকে কন্ডিশনাল সেন্টেন্স। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট দিন আমাকে প্রথমে বলবা স্যার কন্ডিশনাল সেন্টেন্স বুঝান, ঠিক আছে? আজকে তো আর প্রবলেম বুঝাইতে পারবো না। অ্যানসার নর ডিড সি দিছে, এটা কেন হলো? আচ্ছা, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, তাহলে তোমাদের বুঝতে হবে। তোমরা কি এগ্রিমেন্ট পড়তে চাও? স্যার আমরা পড়ে দেখি। জি আচ্ছা, এগ্রিমেন্ট তাহলে আমরা পড়বো হচ্ছে, তাহলে ইনশাআল্লাহ পড়বো। এটা আসলে খুব সুন্দর একটা জিনিস এগ্রিমেন্ট, এটা স্মার্ট ইংলিশ শিখতে হলে এগ্রিমেন্ট শেখা লাগে। ওকে, আমরা তাহলে এক কাজ করবো, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা কন্ডিশনাল সেন্টেন্স, নেক্সট ক্লাসে আমরা এগ্রিমেন্ট শিখবো, ঠিক আছে? আমাকে মনে করাই দিবা সবাই। তাহলে 16 নাম্বারটা ওই নেক্সট ক্লাসে আমরা শিখাবো, ওকে? আর কোনটাতে ঝামেলা বলো তো? স্যার 18 নম্বরে। 16 নম্বরে নর ডিড সি কেন হলো? ওকে, এই যে 16 নাম্বারটা কেন নট ডিড শি হলো সেটা আমি শেখাবো হচ্ছে তোমাদের ইয়াতে, কি জানে বলে, কি জানে বলে, নেক্সট, হ্যাঁ নেক্সট, মানে আগামী ক্লাসে তো কন্ডিশনাল সেন্টেন্স পড়াবো, এরপরে ক্লাসটা এগ্রিমেন্ট। হ্যাঁ তোমরা এগ্রিমেন্ট পড়াবো, তোমরা আমাকে মনে করে দিবা স্যার আমাকে এগ্রিমেন্ট পড়ানো হবে, ঠিক আছে? তখন আমি শেখাবো তোমাকে, ঠিক আছে? ওকে, তারপর আর কোনটাতে ঝামেলা স্যার বলো তো? 18 নম্বরে। 18। Okay. Professor Dan will not be able to attend the meeting tonight because কারণ কি? কারণ হি উইল বি টিচিং এ ক্লাস। এখানে এটা কেন হলো প্রথমটা হবে। প্রথমটা হবে, মানে কেন হবে, মানে অর্থির কেন ঝামেলা হয়েছে? এটা তো অর্থির ঝামেলা ছিল না? জি স্যার। স্যার Okay, আমি এটা তোমার- অ্যানসার এটাই দিছি, কিন্তু এটা কেন হলো এটা তুমি এটাই স্যার দিছো? এটা আমি বলতে পারবো কেন হলো। ওকে, বলো তো তনুশ্রী। কারণ স্যার বিকজ এর আগে আরেকবার উইল আছে তাই জন্য। আচ্ছা একটা, ওকে ফাইন। এখানে প্রথমে বি নাম্বারটা স্যার কেন হবে না? ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে প্রথমে সাবজেক্ট হবে, তারপরে উইল বা শেল হবে, তারপরে বি না না, হবে। এখন তো না না, এটা কথা না। এখন তুমি কিভাবে বুঝবা ফিউচার কন্টিনিউয়াস? এত কঠিনে যাওয়ার দরকার নাই তোমার, ঠিক আছে? তুমি জাস্ট ভাবো, প্রথমে বি নাম্বারটা দেখো বাদ হয়ে যাবে, হি মাস্ট টু, মাস্টের পরে তো কখনো টু হয় না, বাদ, ঠিক আছে? স্যার আমি প্রথমে এটা ভেবেছিলাম 2 নাম্বারটা, তারপরে আমি মিলিয়ে দেখি যে না প্রথমটাই হবে। হ্যাঁ, কারণটা বলি, মাস্টের পরে কখনো টু বসবে না, এটা মনে রাখবা। 2 নাম্বার বিকজ অফ থাকলে, যে যদি সি নাম্বারটা দেই আমি, বিকজ অফ থাকলে হি উইল হবে না, এটা হবে বিকজ অফ টিচিং এ ক্লাস, বুঝছো? এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স করার জন্য, এটা বিপাশা জানবে, ঠিক না বিপাশা? বিপাশা হ্যাঁ স্যার, সিম্পল সেন্টেন্স। হ্যাঁ স্যার, তখন হয়ে যেত কি বিকজ অফ টিচিং এ ক্লাস হয়ে যেত, তাই না? টিচিং এ ক্লাস। হ্যাঁ Exactly. স্যার। আচ্ছা, এখন হচ্ছে বিকজ হি উইল হ্যাভ টিচিং এ ক্লাস, এটা তো কেন হবে না? কারণ হ্যাভ এর পরে তো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না, এই জন্য 4 নাম্বারটা হবে না। এখন বলি তোমাদের কেন 1 নাম্বারটা হবে। একটু বাংলায় চিন্তা করো, তুমি সবকিছু বাদ দাও, টেন্স
মানে অন্য সব লজিক বাদ দাও, আমি অন্যগুলো কেন হবে না সেটা বললাম, কিন্তু 1 নাম্বারটা কেন হবে সেটা আমি এখন ব্যাখ্যা করছি। দেখো আমি যদি বলি যে প্রফেসর ড্যান উইল নট বি এবল টু অ্যাটেন্ড দ্য মিটিং টুনাইট, আজকে প্রফেসর ড্যান ক্লাস আমাদের মিটিং এ উপস্থিত হতে পারবেন না, কারণ ওই সময় তিনি একটা ক্লাস নিতে থাকবেন, ভবিষ্যতে কোনো একটা ক্লাস চলতে থাকবে, তাই না? বুঝতে পারছো তোমরা? জি স্যার। তাহলে ভবিষ্যতে ওই জি, সময় স্যার। একটা, হ্যাঁ যেমন ধরো আমি যদি বলি যে এই তোমরা একটা কাজ করবা, তোমরা আগামীকাল দুপুর 2টার দিকে একটা ক্লাস করবা, তোমরা বলবা স্যার আমরা তো তখন পারবো না, কারণ ওই সময় সংসদ টিভিতে আমাদের একটা ক্লাস চলতে থাকবে, এরকম বলবা না তোমরা? স্যার কে আঁকাকি করতেছে? সমস্যা নাই, হ্যাঁ ডিসেবল করে দিয়েছি, বুঝতে পারছো কিনা তোমরা? ওই সময় বলবা না যে কারণ ওই সময় একটা ক্লাস চলতে থাকবে, এই জন্য আমরা স্যার ক্লাসটা করতে পারবো না, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ স্যার এই জন্য আমরা বলবো যে প্রফেসর ড্যান উইল নট বি অ্যাটেন্ড টু দ্য মিটিং বিকজ হি উইল বি টিচিং এ ক্লাস, কারণ তিনি তখন একটা ক্লাসে পড়াতে থাকবেন। স্যার 19 নাম্বারটা একটু বুঝিয়ে দিন। আমার 19 নম্বরের সমস্যা। ঠিক আছে 12 নম্বরের সমস্যা আছে। আচ্ছা 12 নাম্বারটা করছে, এইটা 17 নাম্বারটাও বুঝবেন। আচ্ছা ঠিক আছে 19 নাম্বারটা তো এটা তো খুবই সোজা, এটা তো হবে she proceeded as though she had not spoken, এটা অবশ্য এই টাইপের গুলো তোমাদের আসবে না। আচ্ছা তারপরেও আচ্ছা তোমরা একটু খাতার মধ্যে লিখে রাখো, এটা একটা নিয়ম পড়াইতে হবে, as though as if, আচ্ছা এটা শিখাবো আমি তোমাদেরকে, সমস্যা নেই, লিখে রাখো খাতায় as though, এই যে as though as if, এই নিয়মটা আমি তোমাদেরকে শেখাবো, ঠিক আছে খাতার মধ্যে লিখে রাখো। ওকে তারপরে 17 নাম্বার না, তারপর স্যার 20 নাম্বারটা বুঝেন। 20 নাম্বার স্যার আমার 20 নাম্বারের স্যার 12 সমস্যা। নাম্বার। আচ্ছা 17 নাম্বারটা আগে বলি, স্যার 20 নম্বরের কোনো সমস্যা নাই বুঝিয়ে দিচ্ছি। ওকে 17 নাম্বার কি ঝামেলা বলো? বলো ঝামেলাটা কি? এটা স্যার এটা বুঝবো কিভাবে যে ওকে ওই মানে এটা স্যার তোমাদেরকে এখানে আমি তো সাধারণত হবে। আচ্ছা এটা স্যার তোমাদেরকে আমি এখানে তো এখানে ওয়ানের লিখে সাথে রাখো, তো কোনো 3 নাম্বারটাতে 2 এর পর আবার ইউজিং লিখছে, তো এক্স্যাক্টলি এটা কেন হচ্ছে? তোমাদের বলছিলাম না ওই যে বি ইউজ টু, গেট ইউজ টু, বি হ্যাবিচুয়েটেড টু, গেট অ্যাকাস্টম টু, এটা অভ্যাস বুঝাইতে এগুলো টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এগুলো বলে দিছিলাম না নাকি? তোমাদের ক্লাসে স্যার। পড়াইছিলাম? আচ্ছা যদি না পড়াই থাকি তাহলে এটাও একটু লিখে রাখো যে টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে কোন ক্ষেত্রে, এগুলো আমি তো তোমাদেরকে আবার তাহলে মনে করাই দিব, ঠিক আছে লিখে রাখো খাতায় কোন কোন ফ্রেজগুলোর পরে টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এগুলো আমি শিখাই দেব, লিখে দেব, এগুলো লিখে রাখো খাতায়, বুঝাই দেব, কোনো সমস্যা নেই। আচ্ছা 20 নাম্বারটা, রোকসানা ওয়াজ, 12 নম্বরেরও আছে। আচ্ছা রোকসানা ওয়াজ asked to withdraw from graduate school because স্যার এখানে উইথড্র থেকে প্রত্যাহার বোঝানো হয়েছে। এক্স্যাক্টলি উইথড্র হচ্ছে তুলে নেওয়া, প্রত্যাহার করা, এরকম হ্যাঁ, বিকজ কেন তাকে প্রত্যাহার করেছিল? আচ্ছা because she was deemed incapable of completing her research, because the authority believed she was not really able to complete her research, because it was decided that she was, বুঝি না কি? স্যার এখানে অ্যানসার দিচ্ছে she was deemed incapable of completing স্যার her আমি research. প্রথমটা লিখেছি। আচ্ছা না এটা এখন তারা কি দিছে, adverbial clause of the sentence will follow the main clause, as the main clause structure in passive strong construction, the adverbial clause will be also in same structure, সেটাই বলছে। দেখো এখানে বিকজ এর পরেরটা হচ্ছে এটা সাবঅর্ডিনেট ক্লজ, আর আগেরটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে এটা প্যাসিভ ভয়েস না, দেখো তো ওয়াজ আস্কড প্যাসিভ ভয়েস না, জি তাহলে পরেরটাও দিতে হবে প্যাসিভ ভয়েস, তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, she was deemed প্যাসিভ ভয়েস, বুঝছো? আর এগুলো সব হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, ক্লিয়ার? একটা প্যাসিভ ভয়েস আছে 3 নাম্বারটা, যে ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট, কিন্তু ঘটনা হচ্ছে এটা তো সিদ্ধান্ত নিয়ে কাউকে আসলে গ্রাজুয়েট থেকে বের করা হয় না, এটা আসলে সে যে ক্যাপেবল না, মানে সেই পড়ালেখাটা চালানোর জন্য কি না, মানে
এবিলিটি নাই, সামর্থ্য নাই, সেজন্য সেখান থেকে উঠে যাবে, তার রিসার্চ করাটা করতে পারবে না, কমপ্লিট করতে পারবে না, সেজন্য তাকে বলা হয়েছে তুমি গ্রাজুয়েট থেকে উইথড্র করে নাও নিজের নাম। বুঝতে পারছো? ওকে, তারপরে 12 নাম্বারটাতে প্রবলেম। ড্যাশ গ্লাসেস ক্যান কারেক্ট, ও আচ্ছা, ইফ ওয়েল ফিটেড হোয়েন ওয়েল ফিট গ্লাসেস ক্যান, আচ্ছা ইফ ওয়েল ফিটেড হোয়েন গ্লাসেস, না এটা হবে না, ওয়েল ফিটেড হোয়েন গ্লাসেস ক্যান কারেক্ট, এটা হবে না, ওয়েল ফিট, হ্যাঁ ওয়েল ফিট গ্লাসেস, এটা না, তারা দিছে when well fitted glasses can correct most sight defects in healthy eyes। আচ্ছা, তাহলে হচ্ছে when well fitted is the contracted form of when they are well fitted। আচ্ছা, এটা বুঝাইতে হইলে তো তোমাদেরকে বুঝাইতে হবে, এটা বুঝাইতে হবে, এটার নাম হচ্ছে contraction of adverbial clause। সেটারও অনেক ডেঞ্জারাস একটা জিনিস, ওইটা তোমাদেরকে কিভাবে বুঝাবো? আচ্ছা, ওইটাও আমি তাহলে তোমাদের বোঝানোর চেষ্টা করবো। এটা হচ্ছে মানে কিভাবে একটা ক্লজকে ছোট করে ফেলতে হয়, ঠিক আছে? ওকে, তো এখন আমি তোমাদের এটা এই লাইনটার মানে কি? আচ্ছা, এটা হ্যাঁ, এটা একটা সুন্দর প্রশ্ন করছো। ওকে, আমি একটা কাজ করবো তাহলে, তোমাদের তাহলে তো অনেকগুলা জমে গেল, তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা পড়বো হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, এরপরে ক্লাসে পড়বো হচ্ছে আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট। হ্যাঁ, ওই অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্টের দিনই আমরা ইনশাআল্লাহ শেষ করবো হচ্ছে ওই যে অ্যাজ দো আর অ্যাজ ইফ এর নিয়মটা বললাম, আর কখন টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আচ্ছা, তারপরে ক্লাসে আমাকে মনে করে দিবা, তখন আমি এই যে কন্ট্রাকশন অফ অ্যাডভার্বিয়াল ক্লজ পড়াবো, ঠিক আছে? দুই একটা বুঝাই দিব। আচ্ছা, এই লাইনের অর্থটা হচ্ছে when well fitted glasses when well fitted glasses can correct most sight defects in healthy eyes। ঠিক আছে? জি স্যার। আরেকবার বুঝিয়ে দিবেন, আমি বুঝতে পারিনি। When well fitted glasses can correct most sight defects in healthy eyes, বলছে যখন, when মানে যখন, যখন গ্লাসগুলো ওয়েল ফিট হয়, মানে ঠিকঠাক ফিট হয় গ্লাসের মধ্যে, তখন ক্যান কারেক্ট মানে ঠিক করতে পারে, কি ঠিক করতে পারে? মোস্ট সাইট ডিফেক্টস, বেশিরভাগ দৃষ্টিজনিত সমস্যাগুলোকে সমাধান করতে পারে। কোন ধরনের চোখের? ইন হেলথি আইস, স্বাস্থ্যবান চোখের। এখন তোমার চোখই যদি নষ্ট হয়, যতই তুমি আসলে চশমা দিয়ে তো পুরোপুরি ভালো করতে পারবে না। বুঝতে পারছো? না, এটাই বলতেছে যে যখন গ্লাসটাকে ঠিকমতো ফিট করা হয়, তখন হেলদি আইয়ের প্রবলেমস গুলোকে সলভ করা যেতে পারে। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, আমি আবার কুইজ দিব, তোমরা এগুলো করে রাখবে, ঠিক আছে? স্যার বলছিলাম কয়টা প্রবলেম ছিল। স্যার বলো। ক্লাসটা স্যার দিয়ে দিবেন না? হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দিব। বলছিলাম কয়টা প্রবলেম ছিল। হ্যাঁ বলো। স্যার এটা হলো টেনিস সেন্টেন্সে আমি কয়টা পাইছি? বুঝি নাই। টেনিস সেন্টেন্সে আমি কয়টা প্রবলেম পাইছি? টেনের সেন্টেন্সে? চেঞ্জিং সেন্টেন্স। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা চেঞ্জিং সেন্টেন্স যখন পড়াবো তখন এগুলো দিও। আমরা রাইট ফর্ম শেষ হইলে পরে চেঞ্জিং সেন্টেন্স ধরবো, ঠিক আছে?